জাতি প্রশ্ন করতে পারে যে যে দলটি নিজের দলের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা সমগ্র দেশ পরিচালনা করবে কিভাবে ভবিষ্যতে? আওয়ামী লীগ তো এই সংবিধান মানেনি, আওয়ামী লীগ তো জনগণের ক্ষমতা মানেনি, আওয়ামী লীগ তো এই সংবিধান অনুযায়ী ভোট করেনি। তাহলে ওই আওয়ামী লীগ দোষ করেছে বলেই পুরো সংবিধানকে কবর দিতে হবে, আমি এটা বিশ্বাস করি না। একটা অথর্ব সরকার, এটা বিপ্লবের পরে যে সরকার হওয়া উচিত ছিল তার তুলনায় একটা অথর্ব সরকারের অধীনে আমরা আছি। 18 কোটি মানুষকে কি এই সরকার বোকা ভাবে? যদি বোকা ভাবে, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, জনগণকে যারা বোকা ভাবে তার চেয়ে বড় বোকামি আর নাই। 72-এর সংবিধান সংশোধন করা যেতে পারে, কিন্তু এটাকে কবর দিলে অনেক শহীদের আত্মা শান্তি পাবে না, এবং সমাজে আবার আওয়ামী লীগ যেমন বিভক্তি তৈরি করেছিল, তাহলে আগামীতে হয়তো 71-এর সংবিধানের সমর্থক আর নতুন সংবিধানের সমর্থক এইভাবে দেশকে আবার দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ফেলা হবে। এবং আসিফ নজরুল সাহেব বলেছেন যে এটা রাজনৈতিক দলরা বাধা দিয়েছে একটা বিপ্লবী সরকার গঠন করার ক্ষেত্রে। নিশ্চয়ই শুনেছেন যে আগামীকালকে একটি ঘোষণাপত্র আসছে সমন্বয়কদের কাছ থেকে। সেই ঘোষণাপত্রের প্রধান দুইটি বিষয় যেটা আমরা শুনছি, নতুন করে পূর্ববর্তী যে 72 সংবিধান বাতিল এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার ব্যাপারে একটি ঘোষণাপত্র আসবে। আপনি এই ব্যাপারে কতটুকু জেনেছেন এবং এই বিষয়ে আপনার বিশ্লেষণটা কি হতে পারে? জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা এবং 72-এর সংবিধানকে কবর রচনা করা, এরকম একটা বিষয় এখানে আছে। তো আমি সর্বপ্রথম যে কথাটা বলতে চাই যে ধীরে ধীরে তো অনেক বয়স হয়ে গেল, সেই মনে পড়ছে 71-এ যখন আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম বা পুরো জাতি যুদ্ধে নেমেছিল, তখনও একটা ঘোষণাপত্র হয়েছিল যেখানে ব্যারিস্টার আমিরুল ইসলামের একটা অবদান আছেন, উনি লিখেছিলেন প্রবাসী সরকারের থেকে। তো এই ধরনের বিপ্লব বা সংগ্রাম বা আন্দোলনের ঘোষণাপত্র আসলে ঘোষণাপত্র দিয়েই শুরু হয়, যদিও এই জুলাই আগস্টের আন্দোলনটা তাৎক্ষণিক হয়েছে। এটা একটা কোটা আন্দোলন থেকে প্রায় বাধ্য করা হয়েছে রাষ্ট্রীয় আন্দোলনে বা এক দফায় যেতে, যার জন্য তারা এই ঘোষণাপত্রটা তখন হয়তো গুছাতে পারেনি। তবে দিনে দিনে বেলা তো কম হলো না, 5 মাস প্রায় হয়ে গেল, এতদিন পরে একটা ঘোষণা, তারপরেও যে লেট হলেও একেবারে না হওয়ার চেয়ে বেটার, এরকম একটা থাকা উচিত। কিন্তু এই ঘোষণাপত্র কারা কখন কিভাবে দিবে, এটা জাতীয় ঘোষণাপত্র হিসাবে পরিগণিত হবে কিনা, এটা কোনো বিতর্ক তৈরি করবে কিনা, সেটা নির্ভর করছে পরিস্থিতি পরিবেশের উপর। আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে বলছি, বাংলাদেশের 54 বছরে যত রাজনৈতিক সংকট গিয়েছে তার চেয়ে সর্ববৃহৎ দুর্যোগ এই 5ই অগাস্টের পর আমরা যে রাজনীতি দেখছি, এত দুর্যোগপূর্ণ রাজনীতি আমি দেখিনি, পরিস্থিতি আমি দেখিনি। হয়তো আপনারা বলবেন না দেশ তো শান্ত আছে, দেশ ভালো চলছে, সবাই কথা বলছে, কিন্তু এই কেমন যেন দ্বারবিহীন নৌকার মতো একবার এদিক একবার ওদিক সে মুভ করছে আমাদের জাতীয় চিন্তা ভাবনা। আপনি দেখেন, আমি এই সরকারকে প্রথমেই গোড়ায় গলদ সরকার বলতাম, কারণ এই সরকারটা কি ধরনের সরকার হবে তা তারা সঠিকভাবে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারেনি। এবং আসিফ নজরুল সাহেব বলেছেন যে এটা রাজনৈতিক দলরা বাধা দিয়েছে একটা বিপ্লবী সরকার গঠন করার ক্ষেত্রে, যেমনি করে রাষ্ট্রপতিকে অপসারণের ক্ষেত্রেও বাধা এসেছে। তারপর আমি যে সরকার দেখলাম তাকে আমি সোনার পাথর বাটি, যেটা অসম্ভব, সোনার পাথর বাটি সরকার বলছি, কারণ পুরনো সরকারের অংশ রাষ্ট্রপতি এবং সংবিধান আর নতুন সরকারের কিছু নতুন মুখ মিলে একটা সরকার হয়েছে, যেটাও অভূতপূর্ব। এটা কিভাবে ওনারা এটা ম্যানেজ করছেন, এবং সকল দুর্বলতা, সকল ঘটনার মূলে কিন্তু এই বিষয়গুলো। একটা দুর্বল সরকার তৈরি হয়েছে, যাদের সরকার পরিচালনা করার ক্ষমতা, দক্ষতা এবং তাদের কার্য পরিচালনা এবং বাচনভঙ্গি, কথাবার্তা ইত্যাদি ওই স্ট্যান্ডার্ডে পৌঁছতে পারেনি। এটা দুর্বল সরকারে পরিণত হয়েছে এইসব কারণে।
এবং আমি এখন বলছি এটা একটা অথর্ব সরকার। এটা বিপ্লবের পরে যে সরকার হওয়া উচিত ছিল তার তুলনায় একটা অথর্ব সরকারের অধীনে আমরা আছি। দেখুন, ডক্টর ইউনূসকে নিয়োগকর্তা বলেছেন ছাত্র, পরে বলেছেন জনতা সমর্থন দিয়েছে। সেই সরকার আজকে তাদের ঘোষণাপত্র অস্বীকার করছে। তারা বলছে যে আমরা এই ঘোষণাপত্রের সাথে এটা কোনো সরকারি ঘোষণা নয়। তাহলে যারা সরকার তৈরি করলো, যারা নিয়োগকর্তা, তাদের মন্তব্য, তাদের ইচ্ছা, তাদের বাসনা আজকে নিগৃহীত হচ্ছে। দ্বিধা দ্বন্দ্বের মধ্যে জাতি আছে। যারা এইগুলো একটু বোঝে তারা ভাববে, যেই ছাত্র এই সরকারকে মসনদ দিয়েছে, যেই মসনদ শহীদের রক্তে উপরে ভাসমান, all the chair of this government is floating on the blood of martyrs, এই শহীদদের রক্তের উপরে ভাসমান এই চেয়ারগুলোতে বসে যদি ছাত্র জনতা বলবো না, কারণ আগামীকাল যদি 15 লক্ষ 20 লক্ষ লোক হয়, পার্সেন্টেজ হিসাবে আমাদের 18 কোটি বা 20 কোটি লোকের কত পার্সেন্ট এখানে উপস্থিত হবে? কারা কারা সম্পৃক্ত ছিল এই ঘোষণাপত্র লেখায়? যারা আন্দোলনে ছিল, যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা ছাত্র, কোটা আন্দোলনের পরিবর্তে তারা রাষ্ট্রীয় আন্দোলনে গেলেন। তাদের সাথে ব্যানার ছাড়া তাদের অন্যান্য রাজনৈতিক দলরাও অনেক ত্যাগ স্বীকার করেছে, চেষ্টা করেছে। ইভেন 28শে অক্টোবর যখন বিএনপি মাঠ ছেড়ে পালিয়ে গেল, তখন এই গণ অধিকারের তরুণ নেতারা, কর্মীরা, তারা কিন্তু মিছিল মিটিং করে সেই পল্টনকে চাঙ্গা রেখেছিল জাতির সামনে। তাহলে তরুণদের যে ভূমিকা, তরুণদের যে আজকে বক্তব্য, তরুণদের যে ঘোষণা, সেখানে কি অসম্ভব। আমরা বলি বাংলাদেশ সব সম্ভবের দেশ, আমি বলি বাংলাদেশ সকল অসম্ভবেরও দেশ। যেই তরুণরা এই বিপ্লবকে কামিয়াব করেছে, সেই তরুণদের ইচ্ছা ভাষণা আজকে সরকার টেকনিক্যাল কারণে বলছে আমরা এটার সাথে নাই, কারণ তারা একটা রাজনৈতিক দল গঠন করছেন এবং এই রাজনৈতিক দল গঠন করার কারণে এখন সরকার এই ঘোষণাপত্র সমর্থন করতে পারছে না। তাহলে সরকার আর ঘোষণাপত্র আর জনতা আন্দোলন এক হয়ে যায়, যেটা হওয়া উচিত ছিল বিপ্লবী সরকার হিসাবে। যেই আন্দোলন যারা করেছে তাদের সরকারই তো হওয়া উচিত ছিল, কিন্তু এই ঘোষণাপত্রের সাথে একমত ঘোষণা না করে সরকার নিজেকে এই আন্দোলনের যারা তাদের নিয়োগকর্তা, তাদের থেকে তারা নিজেরাই বিচ্ছিন্ন হয়ে পড়লেন। কারণ তারা মনে করছে যে তারা এখন এটা সমর্থন করলে আর তারা রাজনৈতিক দল করলে সবাই এটাকে কিংস পার্টি বলতে পারে বা সরকার একটা দল তৈরি করেছে এরকম দোষারোপ করতে পারে। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, যে বাংলাদেশের সকল রাজনীতিবিদ, বিশেষ করে যারা ক্ষমতায় থাকে, তারা সকল মানুষকে বোকা ভাবে, জনগণকে অত্যন্ত বোকা ভাবে। ওনারা এটা বিচ্ছিন্ন থাকলেও অন্তরে বা অন্দরমহলে তারা আবার একসাথে, সরকারের ভিতরে এই তরুণদের প্রতিনিধি আছে এবং তারা প্রতিনিয়ত তাদের সাথে কথা বলেন, তারা সরকারি প্রোটোকলে চলেন। তাহলে ওনারা শুধু মুখের কথাই যদি বলে আমরা এটা সরকারি নয়, তাহলে আমাদের এই 18 কোটি মানুষকে কি এই সরকার বোকা ভাবে? যদি বোকা ভাবে, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, জনগণকে যারা বোকা ভাবে তার চেয়ে বড় বোকামি আর নাই। তো সুতরাং এগুলো সবকিছুই বোঝা যায়। আজকে যে গণ অধিকার পরিষদ, এই দলে আমি ছিলাম, এই দল তো কিংস পার্টি নয়, এটা মাঠের বিপ্লব থেকে তৈরি হয়েছে এক দল। আমিও এখন আমরা কয়েকজন মিলে একটা দলের চেষ্টা করছি, আমরা তো কিংস পার্টি নই। কিন্তু আজকে যারা ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতায় চলে গিয়েছে ভাবে বা মনে করছে পরবর্তী সরকার তারা গঠন করবে, তারাও কিংস পার্টি। জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন, রাষ্ট্রীয় ক্ষমতায় বসে এই বিএনপির জন্ম হয়েছিল। বাংলাদেশে প্রকৃত দুইটি কিংস পার্টি আছে, একটি হলো জাতীয়তাবাদী দল, আরেকটা হলো জাতীয় পার্টি। এই দুইটি দল পরিষ্কারভাবে সরকারি টাকায়, সরকারি মদতে, সরকারি চেয়ারে বসে এই দুটি দলের জন্ম হয়েছে। তো এই বিএনপি কিন্তু আবার এই কিংস পার্টি হলে অন্য কাউকে দায়ী করতে পারে না, কারণ তারা নিজেরা যে দোষী দুষ্ট, তারা আরেকজনকে কিংস পার্টি বলে নিগৃহীত ছোট করবে কিভাবে? শুধুমাত্র গণ অধিকার, আমাদের দল, অন্যান্য মান্না ভাই বা সাকি ভাই, অন্যান্য যারা মাঠ থেকে দল তৈরি করেছে, জনগণের মাঝ থেকে রাজনৈতিক দল, যাদেরকে ওনারা তাচ্ছিল্য করে ছোট দল ভাবে, আমি মনে করি রাজনৈতিক দলের দর্শন
মিশন ভীষণ যাদের বড় তারাই বড় দল। আকারে বড় ছোট হতে বেশি সময় লাগে না। মুসলিম লীগও তো অনেক বড় দল ছিল, আওয়ামী লীগ অনেক বড় দল ছিল। আজকে এই দলগুলো জনসমক্ষে দেখা যায় না। তাহলে ভবিষ্যতে যারা ক্ষমতায় চলে যাবে বলে ভাবছে তারাও যে নিশ্চিহ্ন হয়ে যাবে না যদি জনগণ গ্রহণ না করে। আমি মনে করি সামনে আমাদের যে দুর্যোগপূর্ণ রাজনীতি চলছে সেখান থেকে উদ্ধার করার একমাত্র নিয়ামক, একমাত্র পথ হলো আমাদের জনগণ, আমাদের দেশের মালিক। তারা যদি সঠিক লোককে ভোট দেয়, তারা যদি চাঁদাবাজকে ভোট না দেয়, তারা যদি দালালকে ভোট না দেয়, তারা যদি চাঁদাবাজকে গ্রহণ না করে, টেন্ডারবাজি গ্রহণ না করে, রাহাজানি খুনের রাজনীতিকে গ্রহণ না করে, এগুলো পরিত্যাগ করে দল যত ছোটই হোক ব্যক্তি দেখে এবং দলের মিশন ভীষণ দেখে যদি আগামীতে ভোট দেয়, তাহলে যত বড় দলই হোক, এরকম 91 আওয়ামী লীগও মনে করেছিল একচেটিয়া ক্ষমতায় চলে আসবে, কিন্তু সেটা তাদের ভাগ্যে হয়নি। কিন্তু আমি বিএনপির কথা বলছি, বিএনপি যদি মনে করে জনতাকে অবজ্ঞা করে, চাঁদাবাজ বন্ধ না করে, আজকে ধান কেটে নিচ্ছে, আমি বরিশালে পত্রিকায় দেখলাম বরিশালের ধান কেটে নিচ্ছে এক যুবদল নেতা, ছাত্রদল, যুবদল, এরা আজকে এই 5ই আগস্টের পরে তারা একটা চাঁদার রাজত্ব তৈরি করেছে এই দেশে। একদিক দিয়ে ভালো, তাদের চরিত্র প্রকাশ পাক, ধীরে ধীরে তারা এগুলো আরো স্বচ্ছভাবে মানুষের কাছে স্বচ্ছ হয়ে যাবে যে আমরা কি আবারও কোনো চাঁদাবাজকে বসাবো। তাহলে জাতির কাছে বা জাতি প্রশ্ন করতে পারে যে যে দলটি নিজের দলের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা সমগ্র দেশ পরিচালনা করবে কিভাবে ভবিষ্যতে? আজকে ওনাদের কারণে যেই আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা প্রস্তাব দিচ্ছে, যেটা জনগণ অলরেডি প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগকে। আমি আওয়ামী লীগের অনেক নেতার সাথে কথা বলেছি, আসেন মাঠে, বলে না সময় হয় না, আমাদেরকে জনগণ এখন একসেপ্ট করবে না। গত পরশুদিন আমার সাথে একজন আওয়ামী লীগের নেতা একই টেবিলে বসেছিলাম, উনি বললেন আমি এখন প্রায়শ্চিত্ত করি, কেন আমি কোন ভুলে, কোন কারণে, কোন পাপে আমি আওয়ামী লীগ করেছিলাম, আমি সেই বদনাম এখন গোছাতে পারিনি। আমি সাথে সাথে বললাম এই অনুভূতি যদি আওয়ামী লীগের অন্য নেতা কর্মীদের মধ্যে হয় তাহলে ভালো হতো। উনি বললেন 98% আওয়ামী লীগের মনে করে তারা ভুল করেছে, ভবিষ্যতে তারা শুদ্ধিকরণ করে যদি কখনো রাজনীতিতে আসতে পারে ভবিষ্যতে সেটা দেখা যাবে। কিন্তু আমরা কি আওয়ামী লীগ থেকে, আওয়ামী লীগের চরিত্র থেকে বিএনপিকে খুব বিচ্ছিন্ন ভাবে বা পৃথক করতে পারি? আর আওয়ামী লীগের কাছ থেকে যদি আমরা শিক্ষা না নেই তাহলে ভবিষ্যতে কি আর আমাদের শিক্ষা হবে? তবে আমি বলতে চাই যে বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা হলো যে এই মির্জাফরের থেকে একেবারে মোস্তাক, তারপরে পরবর্তী প্রজন্মের যে দালাল তৈরি হয়েছে, মির্জাফরের রক্ত যে আমরা এখনো পরিষ্কার করতে পারছি না, এটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এই দালাল মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ ছাড়া 5ই অগাস্টের এই বিজয় আমরা সফল করতে পারবো না। আমরা বিজয়কে ধরে রাখতে হলে চাঁদাবাজি বন্ধ করতে হবে, টেন্ডারবাজি বন্ধ করতে হবে, ফুটপাত দখল বন্ধ করতে হবে, এই খেয়াঘাট দখল বন্ধ করতে হবে। তবেই আমরা দালাল মুক্ত করে দেশকে একটা নতুন বাংলাদেশের দেশকে নতুন ভাবে নতুন পথে নিতে পারি। পরিশেষে আরেকটি কথা বলতে চাই যে 72-এর সংবিধান এর কবর রচনা করা, 71-এ যে শহীদ যারা যুদ্ধ করেছিল যে ঘোষণাপত্রের মাধ্যমে, সেই ঘোষণাপত্রটিও 72-এর সংবিধানে লিপিবদ্ধ আছে। সেখানে আমি আসছি আমিন আফসার আপনার কাছে আবার বিষয়টা নিয়ে বলে শেষ করছি যে ওই সংবিধানে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে জনগণকে। তো আমি মনে করি এই 72-এর সংবিধান সংশোধন করা যেতে পারে, কিন্তু এটাকে কবর দিলে অনেক শহীদের আত্মা শান্তি পাবে না এবং সমাজে আবার আওয়ামী লীগ যেমন বিভক্তি তৈরি করেছিল, তাহলে আগামীতে হয়তো 71-এর সংবিধানের সমর্থক আর নতুন সংবিধানের সমর্থক এইভাবে দেশকে আবার দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ফেলা হবে। সুতরাং আমি মনে করি এই সংবিধানকে সংশোধন করে শুদ্ধিকরণ করে ব্যবহার করা উচিত। আর আওয়ামী লীগ তো এই সংবিধান মানেনি, আওয়ামী লীগ তো জনগণের ক্ষমতা মানেনি, আওয়ামী লীগ তো এই সংবিধান অনুযায়ী ভোট করেনি। তাহলে ওই আওয়ামী লীগ দোষ করেছে বলেই পুরো সংবিধানকে কবর দিতে হবে, আমি এটা বিশ্বাস করি না।